This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। রাজ্য পুলিশের রদবদল এবং সরানো হলো গোয়েন্দা বিভাগের রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে, এবং যে খবর আসছে আমাদের কাছে পাঠানো হয় তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এডিজি, যেটা ট্রেনিং, সেই ট্রেনিং পদে এডিজি পদ থেকে দময়ন্তী সেনকে পাঠানো হলো এডিজি পলিসি পদে। রাজশেখরনের পর নতুন গোয়েন্দা প্রধানকে এখনো জারি হলো না নির্দেশিকা। আর কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই পুলিশ নিয়ে উষ্মা প্রকাশ করে কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমি সিআইডি রিসাপেল করব টোটালটাই। আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন। কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিলে আমি শুনবো না। আমি তো আমার কথাই শুনবো না, মানে আমি নিজের কথা বলছি। আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ? আর পুলিশের গুরুত্বপূর্ণ পদে এই রদবদলের পরেই স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানোতরা শুরু হয়েছে। কি বলছেন শোনাবো ব্যাক টু ব্যাক। রাজশেখরন নিজে ছিলেন তামিলনাড়ুতে এসএফআই এর নেতা। ইনি ছিলেন বুদ্ধ ভট্টাচার্যের অন্যতম ঘনিষ্ঠ লোক। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর 2 বছর কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়েছিলেন। এরপরেতে উনি ভাইপোর ঘনিষ্ঠ হন এবং ভাইপো তাকে সিআইডিতে বসিয়ে তার মতো করে পুলিশ চালাচ্ছিলেন। এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি, ক্রনি ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা একেবারে ক্রনি ইনভেস্টিগেটর হিসেবে কাজ করছিলেন ভাইপোর। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নামক যে প্রাইভেট লিমিটেড কোম্পানিটার চেয়ারম্যান হিসেবে তার ম্যানেজিং ডিরেক্টরের লোককে সরিয়ে দিয়েছেন। এরপরে দেখার তিনি কাকে বসান। রাজশেখরনকে সরালেন কি কারণ আমি জানি না, কিন্তু আমার সাধারণ বুদ্ধিতে হচ্ছে যে ইদানিংকালে যত দুর্নীতি ধরা পড়ে যাচ্ছিল তার জন্যই হয়তো এই বেচারা গোয়েন্দা প্রধানের ঘাড়ে চাপ পড়লো যে তিনি এইসব চাপা দিতে পারছে না। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। যথেষ্ট দক্ষ অফিসার রাজশেখরন, এবং যাবৎকালে উনি অনেক দক্ষতার সাথে উনি সিআইডিতে কাজ করেছেন এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চেও কাজ করেছেন। আমার মনে হয় যে প্রশাসনিক উনি চিফ, উনি মোটামুটি ভাবে নিজেই বললেন যে আমি নতুন করে সব ঢেলে সাজাবো। এদিকে আরো একটা খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মুখ্যমন্ত্রী তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তারপরেও অবাধে চলছে বালি চুরি। মিনাখায় বিদ্যাধরী নদী থেকে অবাধে বালি তুলে চলছে বেআইনি ব্যবসা। প্রকাশ্যে দিনের আলোয় বাসন্তী রোড ধরে সেই বালি পৌঁছে যাচ্ছে মিনাখা সহ কলকাতা লাগোয়া বিভিন্ন জায়গায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সব জেনেও নীরব প্রশাসন, কারণ স্থানীয় প্রশাসনের মদতেই এই বেআইনি কারবার চলছে, এমনটাই অভিযোগ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বালি মাফিয়াদের দৌরাত্ম্য দেখুন। দিনের আলোয় বালি তোলা চলছে, বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই বালি বিক্রি করে চলছে দেদার ব্যবসা, বেআইনি কারবার চলছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। আর যে ছবি আমরা এই মুহূর্তে পাচ্ছি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আপনাদের দেখাচ্ছি। দেখুন কিভাবে দিনের আলোয় লাগাতার চলছে বিদ্যাধরী নদী থেকে বালি তোলা, এবং সেই বালি তুলেই চলছে বেআইনি ব্যবসা। এবং এই দিনের আলোয় বাসন্তী রোড ধরে সেই বালি পৌঁছে যাচ্ছে মিনাখা সহ কলকাতা লাগোয়া বিভিন্ন জায়গায়। এটা একটা সিন্ডিকেটের মধ্যে চলছে, তলা থেকে উপর পর্যন্ত সবাই এই ভাগের মধ্যে আছে। এবং প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল, তারা প্রত্যেকেই জানেই, শুধু নামমাত্র একটু আওয়াজ দেয়, আবার কিছুক্ষণ পরে প্রশাসন ঠান্ডা হয়ে যায়। প্রশাসন সব জানে, প্রশাসনের মদত ছাড়া এসব করা যায় না। অনৈতিক কাজ আমাদের কেন হবে এবং হতে দেবো সেটা আপনি নিশ্চিন্তে থাকুন। অবশ্যই আমরা এর যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব যদি এমন ধরনের কিছু কাজ হয়ে থাকে। পরে খবরে আসি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘিরে হেনস্থার অভিযোগ। অসুস্থ উপাচার্য, ক্যাম্পাসের চূড়ান্ত বিশৃঙ্খলা। কথা বলবো আমাদের প্রতিনিধি রূপক আমাদের সঙ্গে রয়েছেন। রূপক, এখন কি পরিস্থিতি? দেখো, এখনো কিন্তু যথেষ্টই উত্তেজনা রয়েছে। রাজবংশী শিক্ষক সংগঠন তারা কিন্তু যেমনটা দাবি করছেন যে
এই উপাচার্যকে লাগাতার হেনস্থা করছে এবং শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু তারা অভিযোগ তুলছেন। যদিও শাসক দলের নেতৃত্বরা তারা কিন্তু বলছেন এটাকে নিয়ে শুধুমাত্র রাজনীতি করা হচ্ছে। তাদের যে দাবি মূলত তৃণমূল শিক্ষা বন্ধু সংগঠনের জেলা সভাপতি তপন নাগের সাসপেনশন প্রত্যাহার, তারা সেই জায়গাতেই অনড় আছে। যখন দেখা যাচ্ছে যে উপাচার্য তিনি অসুস্থ হয়ে পড়ছেন, তার এই সারা রাত ধরে সারা দিন ধরে বলতে গেলে তাকে যে ঘেরাও কর্মসূচি করে রেখেছিল শাসক শিবির, তারপরে কিন্তু তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরেও কিন্তু শাসক দলের নেতৃত্বরা তারা কিন্তু সেই অবস্থানেই অনড় রয়েছেন। সবটা মিলিয়ে কিন্তু শিক্ষাঙ্গনে কার্যত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের চরম বিশৃঙ্খলার পরিস্থিতি। ঘটনাস্থলে কিন্তু এই মুহূর্তে পুলিশ এসেছে এবং পুলিশ প্রশাসনের কর্তারা কিন্তু আন্দোলনকারীদের তাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছেন। একদম নজর থাকবে আমাদের রূপক সেদিকে। ধন্যবাদ। যেন না হয় তার জন্য খারাপ যাক। 15-16 ঘন্টা ধরে আমাদের ভিসি স্যারকে মাননীয় ডক্টর দীপক কুমার রায়কে বন্দি করে রেখেছে। পিছন থেকে তৃণমূলের আশ্রিত কিছু গুন্ডা, তৃণমূলের আশ্রিত কিছু নেতা, যারা বারবার করে ভিসি স্যারের উপরে অমানবিকভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এখানকার বর্তমানের বিধায়ক ফোন করে মাননীয় ভিসি স্যারকে ইস্তফা দেওয়ার কথা পর্যন্ত বলেছে। আমরা বিধায়কের কাছে জানতে চাই যে কোন অধিকারের বলে উনি একজন ভিসি স্যারকে ইস্তফা দেওয়ার কথা বলে, ওটা আমরা জানতে চাই। এদিকে জামিন পেতে এবার বাংলা ছাড়তেও রাজি পার্থ চট্টোপাধ্যায়। জামিন পেতে সুপ্রিম কোর্টে মরিয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো তথ্য নেব এই নিয়ে। জ্যোতির্ময়, দেখো, যখনই জামিনের প্রসঙ্গ উঠে আসে, মুকুল রোহতাগী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি বলেন যে প্রয়োজনে তিনি নিজে যেখানে থাকেন, যে জেলায় থাকেন, সেই জেলার বাইরে তিনি থাকতে পারেন, তিনি প্রয়োজনে রাজ্যের বাইরেও থাকতে পারেন এবং প্রতিবেশী রাজ্যে গিয়েও তিনি থাকতে পারেন। অর্থাৎ তদন্ত প্রভাবিত হওয়ার কোনো সম্ভাবনা যাতে এক্ষেত্রে না থাকে সেটাই তিনি নিশ্চিত করার চেষ্টা করেন। আজকে শুনানি শুরুর একেবারে প্রথমেই অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এই মামলাতে পার্থ চট্টোপাধ্যায়ের কি ভূমিকা তা খতিয়ে দেখার আবেদন জানান এবং তিনি স্পষ্টভাবে বলেন যে ইডি মামলাতে জামিন পেলেও সিবিআই মামলাতে এখনো তাকে জেলে থাকতে হবে এবং এই অ্যাটিটিউডটাকেই পুরোপুরিভাবে স্ট্যাটিস্টিক প্রেশার বলে মুকুল রোহতাগী তিনি মন্তব্য করেন। এবং তখনই বিচারপতি সূর্যকান্ত বলেন যে আর সবাই আপনার মতো মন্ত্রী নন। কিন্তু আজকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে বিচারপতি সূর্যকান্ত তিনি অবজারভেশনে তিনি স্পষ্টভাবে বলেন যে পার্থ চট্টোপাধ্যায় যে দুর্নীতিগ্রস্ত সেটা সমস্ত ক্ষেত্রে পদে পদে প্রমাণিত হয়েছে। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যদি জামিন পেয়ে যান তাহলে সমাজের কাছে এক্ষেত্রে কি বার্তা যাবে এবং তিনি তার প্রত্যেকটা ক্ষেত্রে যা যা ভূমিকা সেই ভূমিকাগুলোও তিনি তুলে ধরেন। অর্পিতা তার বয়ানে রয়েছে যে এর আগে তিনি একাধিক জায়গাতে অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায় একযোগে সম্পত্তি কিনেছেন, যে জায়গা থেকে টাকা উদ্ধার হয়েছে সেই প্রেমিসেস পার্থ চট্টোপাধ্যায়ের বলে কোর্ট নিজে বলেন। এবং একজন মন্ত্রী হওয়া সত্ত্বেও বিভিন্ন সংস্থা বকলমে চালানো যে আদতে অফিস অফ প্রফিটের মধ্যে পড়ে সেই বিষয়টিও বিচারপতির পর্যবেক্ষণে উঠে এসেছে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও যে কোর্টের মনোভাব বেশ কিছুটা নেতিবাচক সেটাও কিন্তু উঠে এসেছে। কিন্তু এখনো পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি চলছে। বারবার ধরে মুকুল রোহতাগী চেষ্টা করছেন শুনানির গতি প্রকৃতি কোন দিকে যায় আমাদের নজর সেদিকে থাকছে। একদম ধন্যবাদ জ্যোতির্ময়। এবার আবাসে কি চলছে সেদিকে তো নজর রাখতেই হচ্ছে, কারণ আবাসে রীতিমতো ঘুঘুর বাসা। মালদার বৈষ্ণবনগরে পঞ্চায়েত প্রধানের তোলাবাজির ভিডিও ভাইরাল। ভিডিওর নাম করে তোলাবাজির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আবাস প্লাসের উপভোক্তার কাছ থেকে 7,000 টাকা নেওয়ার অভিযোগ। জেলা শাসকের দপ্তরে অভিযোগ দায়ের কৃষ্ণপুর পঞ্চায়েত সদস্যদের। জেলা শাসকের নির্দেশে ঘটনার তদন্ত শুরু। এক একটা ঘরে 7,000 করে বাপরে সম্ভব। গতবার আমার 76 টাকা হয়েছে, আমি 76 টাকা লিনি, 76 টাকাও লিনি, আমি নিজে 76টা ঘর করে 76 টাকা লিনি কোনো পাবলিকের কাছ থেকে। তাতে পুরাতন মেম্বার আছে, ও নিজে জানে সব কিছু। এবার আমি ওই পার্টিটার কাছে টাকা চাবো কেমন করে? আমার তো রেকর্ডে যে আমি ঘরে টাকা লিবো না,
আমি তো কোনো পাবলিকের 1 পয়সা নেবো না। আর এবার টাকিপুর এলাকার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানেও তো আবাসের ঘর নিয়ে কড়াকড়ি অভিযানে ভাইস চেয়ারম্যান সহ পুরো আধিকারিকরা। প্রকল্পের টাকা পেয়েও যারা ঘর করেননি তাদের দ্রুত ঘর তৈরির নির্দেশ, না হলে টাকা ফেরত দিতে হবে বার্তা পুরসভার। বেঁধে দেওয়া হয়েছে 15 দিনের সময়, এমনকি প্রয়োজনে ওইসব উপভোক্তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানানো হয়েছে। টাকি পুরসভার 16টি ওয়ার্ডে ঘুরে ঘুরে উপভোক্তাদের বাড়িতে গিয়ে কড়া নির্দেশ দিলেন ভাইস চেয়ারম্যান ফারুক গাজী সহ অন্যান্য কাউন্সিলররা। আপনারা যে যা টাকা পেয়েছেন সেই ঘরগুলো করুন, আর যদি আপনারা ঘর না করেন টাকাগুলো রিটার্ন করুন। টাকা পেয়ে ঘর করে নিয়ে এই ধরনের আপনার 25-30 জন হবে। আর অনেকেই আছে তারা টোটালি তাদের ঘর পাওয়ার যোগ্য না, কিন্তু তাদের লিস্টে নাম এসে গেছে। আমরা সেগুলোকে 29টা এরকম বেরিয়েছে, সেইগুলোকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা কি ঘর পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছিলাম, বললাম তো পেয়েছিলাম, আমরা হজম করে ফেলেছি, টাকাটা রিটার্ন করতে হবে, এটাই মধ্য কথা। ঘর করেননি কেন? এখন অনেক অসুবিধায় পড়েছিলাম, তার জন্য বিক্রি করে দিয়েছি জমি। আপনি কি ঘর পেয়েছিলেন? হ্যাঁ ঘর পেয়েছি, সব কিছু হয়েছিল, জমি কেস হয়ে গেছে, তার জন্য। ঘর করেননি? পৌরসভা থেকে কি বলছে এখন? বললো যদি ঘর করতে পারো ভালো, 15 দিনের মধ্যে, নাহলে তোমার নয় কেস হবে। তা আপনি কি করবেন? না টাকা রিটার্ন। এই মুহূর্তে আর একটা ব্রেকিং নিউজ আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। পাথর প্রতিমায় তৃণমূল পরিচালিত সমবায় সমিতিতে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ। প্রতিবাদে তালা ঝুলিয়ে দিলেন গ্রাহকরা। 1 সপ্তাহ ধরে তালাবন্ধ সমবায় সমিতির অফিস। জমানো টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয় কয়েক হাজার গ্রাহকদের চাপে সমবায় সমিতির সম্পাদক ঝোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার সমবায় সমিতির ডিরেক্টর স্বপন কপাট। গ্রাহকদের অভিযোগ একজন নন, দুর্নীতিতে অভিযুক্ত সমিতির সব সদস্যই। প্রয়োজনে সিআইডি বা সিবিআই তদন্তের দাবি প্রতারিতদের। বাড়ি টাড়ি কাজ করে এরকম টাকা জমা করতাম প্রত্যেক মাসে। 4-5 বছর আমাদের হয়ে গেছে, আমরা কিছু টাকা সেখানে জমিয়েছিলাম, লোন চাইছি, ওরা কিছুতেই দিচ্ছে না এবং আমাদের জমানো টাকা পর্যন্ত পাচ্ছে না। ডাইরেক্টর স্বপন কুমার কপাট হচ্ছে অন্যায়ভাবে আমাদের প্রতি বছরে একটা করে ড্রয়াল হতো, কিন্তু দেখা গেল আমাদের অজান্তে প্রায় বছরে 4টা-5টা করে ড্রয়াল ও পাস করিয়ে অন্যায়ভাবে টাকাগুলো নিয়ে বেনিফিশিয়ারিদের সই না করে টাকাটা ও যে থেকেই নিয়ে নিত। ওনার তো একার দ্বারা সম্ভব না যে সমিতির সব কিছু টাকা পয়সা তছনছ করা। তো আমরা চাই একজন কেন সাজা পাবে, এখানে যারা জড়িত আছে সিআইডি দিয়ে তদন্ত করলে এটা স্যাটিসফাই হবে যে টাকাটা কিভাবে কি হয়েছে। দুর্নীতি হয়েছে আমরা খবর পাচ্ছি 6 কোটি মতো টাকা। মানে এই যে টাকাটা পাইয়ে দেয় তার আমরাই আন্দোলন করছি, টিএমসি ছেলেরা। এখানে কোনো বিরোধী আসছে না, বিরোধীর সাথে ওরা অটোমেটিক অ্যাড হয়ে গেছে, ওদের বাঁচানোর তারে বিরোধীরা কেউ এখানে আসছে না। তদন্তের জন্য ওকে পুলিশ কাস্টাডিতে আবেদন করে, সেই ব্যাপারে লার্নেড কোর্ট ওকে 3 দিনের পুলিশ হেফাজতের আদেশ দিয়েছে। আবারও সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ। এবার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর কৃষি সমবায় সমিতির থেকে প্রায় 6 কোটি টাকা বেনিয়মের অভিযোগে এই সমিতির ডিরেক্টর স্বপন কপাটকে গ্রেপ্তার করেছে ঢোলাহাট থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা সেদিকটা খতিয়ে দেখছে পুলিশ। তবে আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ দুর্গাপুর গ্রামে। এই সমস্ত মহিলারা তারা স্বনির্ভর গোষ্ঠীর টাকা জমিয়েছিলেন এই সমবায় সমিতিতে, এবং এছাড়াও তারা সেভিংসের মাধ্যমে তারা বিভিন্ন রকম কাজকর্ম করে অল্প অল্প করে টাকা তারা গচ্ছিত রেখেছিলেন, কিন্তু সেই টাকা আচমকাই তারা ফেরত না পাওয়ায় ইতিমধ্যে সমিতির গেটে তারা তালা লাগিয়ে দিয়েছেন। তাদের দাবি এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত থাকতে পারে, ফলে সিআইডি তদন্তের দাবি তুলেছেন। পাথর প্রতিমা থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। এদিকে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। মুখ্যমন্ত্রীর নির্দেশে 48 ঘন্টার মধ্যেই তৈরি হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ। গ্রুপে বিধায়কদের সংখ্যা 225 জন। গ্রুপ অ্যাডমিন হলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বিধায়কদের অভিযোগ, ক্ষোভ গ্রুপে জানানোর নির্দেশ। দলনেত্রীর নির্দেশও মিলবে এই গ্রুপে। কোনো বিধায়ককে কোনো বার্তা দেওয়ার থাকলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই জানাবে দল। দলের নতুন কর্মসূচিও এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে। গ্রুপের দায়িত্বে অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়। এতদিন তৃণমূল সংগঠনের তৃতীয় চোখের মতো কাজ করছিল ভোট কুশলী সংস্থা। তারাই সব বিধানসভা এলাকায় যোগাযোগ রাখত, সমীক্ষা করত। সেই রিপোর্ট
দলে জমা দিত। পরের খবরে আসি। বিজেপি নেতা কবির শঙ্কর বোসের বিরুদ্ধে সিবিআই তদন্ত। তৃণমূল কর্মীদের উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এতদিন এই অভিযোগের তদন্ত করছিল রাজ্য পুলিশ। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে চলছিল তদন্ত। কল্যাণের সঙ্গে কবির শঙ্করের ব্যক্তিগত ও রাজনৈতিক শত্রুতাও বিচার্য। মামলার শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সেই কারণেই এই মামলার তদন্ত করবে সিবিআই। এবার সাত সকালে স্বর্ণ মন্দির চত্বরে চলল গুলি। ভাবুন একবার, যেখানে হাই সিকিউরিটি জোন সেখানে চলছে গুলি। সুখবীর সিং বাদলের ওপর গুলি চলার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য। আপনাদেরকে জানিয়ে রাখি, অল্পের জন্য রক্ষা পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সাত সকালে অমৃতসরে স্বর্ণ মন্দির চত্বরে খুল্লা গুলি। স্বর্ণ মন্দিরের গেটে ঢোকার মুখেই তাকে লক্ষ্য করে গুলি চলে। পাকড়াও হামলাকারী জঙ্গি। তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা চলছে। এতদিন আত্মগোপন করেছিল বলে জানিয়েছে পুলিশ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে সরব অকালি দল। देख सकते हो कि एक गोली मारन की कोशिश जी है सुखबीर ने ਦੱਸਿਆ ਕਿ ਉਹਨੇ ਅਸੈਸੀਨੇਸ਼ਨ ਦੀ ਕੋਸ਼ਿਸ਼ ਤਾਂ ਕੀ ਮਤਲਬ ਅਟੈਂਪਟ ਕੀਤਾ ਅਟੈਕ ਦਾ, ਪਰ ਸਾਡੀ ਜਿਹੜੀ ਪੁਲਿਸ ਦੀ ਅਲਰਟਨੈਸ ਕਰਕੇ ਬਚਿਆ। ਆਪਣੇ ਜਿਹੜੇ ਮੁਲਾਜ਼ਮ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਤਿੰਨਾਂ ਦਾ ਨਾਮ ਦੱਸਿਆ, ਉਹਨਾਂ ਨੇ ਹੀ ਇਹ ਉਹਨਾਂ ਦੀ ਬਾਹ ਫੜ ਲਈ ਉਦੋਂ ਮੌਕੇ ਤੇ ਬੜਾ ਅੱਛਾ ਇਹਨੂੰ ਇੱਕ ਵਾਰ ਜਿਹੜਾ ਬਚਾਅ ਹੋ ਗਿਆ। ইন্ডিওর যে সমস্ত সদস্যরা পার্লামেন্টকে অচল করে দেন, পার্লামেন্টের গেটে ধর্ণা দেন, বিভিন্ন ধরনের স্লোগান রেজ করেন, আজকে তাদের পরিচালিত সরকারের আইন শৃঙ্খলা কোন জায়গায় এসে পৌঁছেছে সেটা সহজেই অনুমান। সম্বলে যাওয়ার পথে উত্তরপ্রদেশ দিল্লি সীমানায় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীদের আটকালো পুলিশ। সম্বলে 163 ধারা জারি রয়েছে, তাই একসঙ্গে বেশি লোক যাওয়া যাবে না বলে জানায় পুলিশ। সর্বাধিক 4 জন যেতে পারেন, দাবি উত্তরপ্রদেশ পুলিশের। গাজীপুর সীমানায় এখন পুলিশের সঙ্গে বচসা রাহুল ও প্রিয়াঙ্কা এবং রাহুল তাদের বচসা হয় পুলিশের সঙ্গে গাজীপুর সীমানায়।